এই ক্লাসে আমরা মেকানিক্সের আরো একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো প্রথমত আমরা কোয়েশ্চেনটাকে একটু ভালো করে আগে দেখে নিই কি বলা হয়েছে এই কোয়েশ্চেনের মধ্যে। একটি বস্তুকণা এ বিন্দুতে দেখেন এ একটা বিন্দু, এই এ বিন্দুতে স্থির অবস্থা হতে ও এ সরল রেখা বরাবর যাত্রা শুরু করে, ঠিক আছে? ওকে, কণার উপর ক্রিয়াশীল ত্বরণ সর্বদাই ও বিন্দু হতে বহির্মুখী। তো এই শব্দটা আমরা একটু মনে রাখবো। যখন কোনো বস্তুর ত্বরণ বহির্মুখী হয় তখন সেই ত্বরণটা কিন্তু পজিটিভ হয়, ঠিক আছে? এটা মনে রাখবেন। আর যখন সেটা অন্তর্গামী হয় বা অন্তর্মুখী হয় তখন সেটা কিন্তু নেগেটিভ হয়। সেটা ত্বরণ হোক, বল হোক আর হোয়াট এভার যাই হোক, ঠিক আছে? ওকে, এবং এ বিন্দু হতে কণার সাথে দূরত্বের সমানুপাতিক। তাহলে এই যে ও বিন্দু হতে কণার সাথে দূরত্বের সমানুপাতিকটা কে? ত্বরণ। ত্বরণ দূরত্বের সমানুপাতিক। তার মানে দেখেন আমরা যদি সহজভাবে চিন্তা করি তাহলে আমরা বলতে পারি ত্বরণ সমানুপাতিক দূরত্ব। এখন এখানে দূরত্ব কত সেটা আমরা এক্স্যাক্টলি জানি না। সো আমরা যদি দূরত্বকে x চিন্তা করি তাহলে ত্বরণ আমরা কি জানি? আমরা জানি যে সময়ের সাথে বেগের যে পরিবর্তন সেইটাই হচ্ছে ত্বরণ। সো আমরা বেগকে কি বলি? যে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন। দেখেন সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন, ঠিক আছে? তো এখানে সরণ বা দূরত্ব হচ্ছে x, তো সময়ের সাপেক্ষে সরণ বা দূরত্বের যে পরিবর্তন সেটা হচ্ছে বেগ। তো বেগটা কি? বেগ হচ্ছে ডিডিটি অফ এক্স। তো এখানে ডিডিটি দ্বারা এই দূরত্বের পরিবর্তনকে বোঝানো হয়েছে। তো এই যে জিনিসটা এইটা হচ্ছে আমাদের বেগ। তো সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনকে বেগ বলে, ঠিক আছে? আর সময়ের সাপেক্ষে যে বেগের পরিবর্তন, তো পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার, তো দেখেন যে কোনো কিছুর পরিবর্তনের হার সেটা কিন্তু অলওয়েজ সময়ের উপর ডিপেন্ড করে। সো আপনার ডেরিভেটিভটা হবে সময়ের সাপেক্ষে। তো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, তো বেগের পরিবর্তন মানে ডিডিটি অফ এক্স। তো এটাকে আমরা লিখতে পারি এভাবে, এভাবে আমরা লিখতে পারি। তো এইটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ত্বরণ, ঠিক আছে? ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, যে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। সো এটাকে আমরা বলতে পারি ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমানুপাতিক দূরত্ব। তো দেখেন দূরত্বটা কত? দূরত্বটা এখানে কত? তো দূরত্বটা হচ্ছে, এখানে আমরা জানি যে দূরত্বটা হচ্ছে এক্স। তো দূরত্বটা কি হবে? এক্স, ঠিক আছে? তো এই ছিল আমাদের প্রাথমিক বিষয়। তো এতটুকু পর্যন্ত আশা করি না বোঝার কিছু নাই। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন আমরা চিত্রটাকে একটু লক্ষ্য করি। তো চিত্রটাকে আমরা কি বলেছে দেখেন। সো এ বিন্দুতে একটা বস্তু স্থির অবস্থানে আছে। সো এই হচ্ছে একটা অবস্থান, এ অবস্থান। সো এখানে বস্তুটা স্থির অবস্থায় আছে। এখানে বস্তুটা স্থির অবস্থায় আছে, একটু বুঝতে হবে। এখানে বস্তুটা কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। ওকে, এবং এই স্থির অবস্থা থেকে বস্তুটা কিন্তু ও এ সরল রেখা বরাবর, কোন দিকে? ও এ সরল রেখা বরাবর, এটা এই যে দেখেন ও এ সরল রেখা বরাবর যাত্রা শুরু করে। তার মানে বস্তুটা এই বিন্দুতে আছে, বাট বস্তুটা এই সরল রেখা বরাবর যাচ্ছে, অর্থাৎ ও বিন্দু থেকে এই দিকে যাচ্ছে। এবং এখানে ওটা কি? ওটা হচ্ছে কেন্দ্র। ওটা কি? কেন্দ্র। মনে রাখতে হবে যে দূরত্বটা সবসময় কেন্দ্র থেকে পরিমাপ করতে হয়। আপনি যখনই কোনো কিছুকে পরিমাপ করবেন সেটাকে দূরত্ব মানে সেন্টার অর্থাৎ কেন্দ্র থেকে পরিমাপ করতে হবে। তো এই যে স্থির বিন্দু, এই যে স্থির বিন্দু, এই স্থির বিন্দুটা কেন্দ্র থেকে এ দূরত্বে অবস্থিত, এটা মনে রাখতে হবে। সো বস্তুটা এই যে স্থির বিন্দু সেটা কেন্দ্র থেকে এ দূরত্বে অবস্থিত, ঠিক আছে? ওকে, এখন দেখেন এই যে ত্বরণ, এটা হচ্ছে ও বিন্দু থেকে বহির্মুখী। তার মানে দেখেন এইটা কিন্তু আমাদের সেন্টার, এটা কিন্তু আমাদের সেন্টার। সো এই ত্বরণটা মানে এই বিন্দু থেকে ত্বরণটা এই দিকে না এসে বহির্মুখী মানে বাইরের দিকে যাচ্ছে। সো আমরা যদি এটাকে প্র্যাকটিক্যালি চিন্তা করি, তো মনে করেন এটা হচ্ছে আমাদের একটা সরল দোলক, ঠিক আছে? তো এই এই অবস্থানটা হচ্ছে আমাদের স্থির অবস্থান, এটা হচ্ছে আমাদের স্থির অবস্থান। তো বস্তুটা দেখেন, বস্তুটা হচ্ছে এই জায়গা থেকে আমরা ছাড়লাম, সরি এইটা হচ্ছে আমাদের স্থির অবস্থান, একটু ভুল হয়েছে, এটা হচ্ছে আমাদের স্থির অবস্থান, ঠিক আছে? তো এখান থেকে যখন আমরা ছাড়বো তখন এক্স্যাক্টলি জিনিসটা কিন্তু এরকম দুলতে থাকবে, ঠিক আছে? একটু লক্ষ্য করেন, এই যে এরকম দুলতে থাকবে। এখন এই স্থির অবস্থান থেকে এটা কেন্দ্রের দিকে না এসে এই স্থির অবস্থান থেকে বস্তুটা বহির্মুখী হচ্ছে, মানে বাইরের দিকে যাচ্ছে, ঠিক আছে? তো বাইরের দিকে যখন যাবে কোনো বস্তু তখন তার ত্বরণ কিন্তু পজিটিভ হয়, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আচ্ছা, তো এই যে বস্তুটা, এই হচ্ছে আমাদের কেন্দ্র। দেখেন এই বস্তুটা কেন্দ্র থেকে বাইরের দিকে যাচ্ছে, বস্তুটা কিন্তু ও এ সরল রেখা বরাবর যাচ্ছে। সো বস্তুটা এই বরাবর বাইরের দিকে যাচ্ছে এবং এই ডাইরেকশন দ্বারা বহির্মুখী যে সেই বিষয়টাকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে? এই বিষয়টাকে বোঝানো হচ্ছে।
ওকে, এখন এখন আমরা প্রথমত বস্তুটা কোথায় আছে, বস্তুটা কিন্তু এ বিন্দুতে স্থির অবস্থানে আছে, অর্থাৎ এই বিন্দুতে বস্তুটা আছে। এখন আমরা ধরে নিলাম বস্তুটা কিন্তু এই সরল রেখা বরাবর যাচ্ছে, কিন্তু বস্তুটা কিন্তু কেন্দ্রের দিকে আসতেছে না। বস্তুটা এই অবস্থানে স্থির অবস্থানে আছে, সে এই দিকে যাচ্ছে, কিন্তু যে সরল রেখাটা, সেই সরল রেখাটা হচ্ছে ও এ সরল রেখা, এই যে ও এ সরল রেখা। ঠিক আছে, এখন এই যে বস্তুটা এই দিকে যাচ্ছে, এটা কিন্তু বহির্মুখী। ঠিক আছে, সো আমরা এই যে বস্তুটা, এটা কিন্তু এই বিন্দু থেকে এই দিকে যাচ্ছে, সো এই জায়গা থেকে যাত্রা শুরু করলো, এই বিন্দুতে আসলো বস্তুটা। তো এই বিন্দুতে যে বস্তুটা স্থির অবস্থানে আছে, লক্ষ্য করুন এই যে বিন্দুতে বস্তুটা স্থির অবস্থানে আছে, তার মানে এখানে বস্তুটার সময় হচ্ছে 0, বস্তুটার বেগও কিন্তু কি 0, কারণ বস্তুটা স্থির অবস্থানে আছে। এখন এই জায়গা থেকে এই জায়গাতে বস্তুটা যে আসলো, এই আসতে তার সময় লাগলো টি সময় লাগলো। আমরা ধরে নিলাম বস্তুটা টি সময়ে এ থেকে পি বিন্দুতে পৌঁছালো। ঠিক আছে, এ থেকে পি বিন্দুতে সে পৌঁছালো, এবং এই যে এ থেকে পি বিন্দুতে বস্তুটা পৌঁছালো, এই এ থেকে পি বিন্দুতে পৌঁছাতে বস্তুটা টি সময় লেগেছে। এখন অপি সমান হচ্ছে x, একটু লক্ষ্য করি আমরা, দেখেন দেখেন এই ও থেকে এই যে পি, এই টোটাল দূরত্বটা হচ্ছে আপনার x। তো দেখেন আমরা প্রথমে বলেছি দূরত্ব সবসময় কেন্দ্র থেকে পরিমাপ করতে হয়, কেন্দ্র থেকে। তো আমাদের কেন্দ্রটা কি ও, এইটা কিন্তু আমাদের কেন্দ্র, এটা কি আমাদের কেন্দ্র। সো ও থেকে এই পি বিন্দুতে যে দূরত্ব, সেই দূরত্বটি হচ্ছে x, দূরত্বটি হচ্ছে x। ঠিক আছে, ওকে। আর এই যে ও, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা দূরত্ব ধরে নিলাম a। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ার। তাহলে কি বলেছে, বলেছে ত্বরণ কি হবে, তার দূরত্বের সাথে সমানুপাতিক। তো ত্বরণকে আমরা কি দ্বারা চিনি, d স্কয়ার x বাই dt স্কয়ার সমানুপাতিক x। টা হচ্ছে দূরত্ব, ত্বরণ দূরত্বের সমানুপাতিক। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখেন এই সমানুপাতিক চিহ্নটা যখন আমরা তুলে নিব, তখন আমরা একটা সমাকলন ধ্রুবক পাবো, আর এই হচ্ছে x। এখন যেহেতু বস্তুটা বহির্মুখী, তাই এখানে চিহ্ন হচ্ছে প্লাস। প্লাস তো দেওয়ার দরকার হয় না, দ্যাটস আমরা এটাকে দেই না। দেখেন এখানে কিন্তু দেয়া হয় নাই, আর এখানে মিউটা হচ্ছে সমাকলন ধ্রুবক। এরপরে কি করতে হবে, উভয় পক্ষে 2dt dt অফ x গুণ করে দিতে হবে। উভয় পক্ষে জাস্ট 2d dt অফ x গুণ করে দিবেন, উভয় পক্ষে 2d dt অফ x গুণ করে দিবেন। এখন এই যে অংশটা, এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখেন d dt অফ x হোল স্কয়ার, মানে এই টোটাল অংশের পরিবর্তে আমরা এই অংশটাকে লিখতে পারি কিভাবে, এই ভেতরের অংশটাকে যদি আমরা x চিন্তা করি, তাহলে এটা হচ্ছে x স্কয়ার। তাহলে দেখেন d dt অফ x স্কয়ার, তো x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x, আর x কে আবার t এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করতে হবে, সো d dt অফ x। তার মানে এখানে x বলতে d dt অফ x, সো আমাদের এখানে লাইনটা হবে এরকম, এটাকে যদি আমরা করি তাহলে 2 d dt অফ x, আর এই d dt অফ x যদি আমরা আবার ডেরিভেটিভ করি, তাহলে d স্কয়ার x বাই dt স্কয়ার। দেখেন এই যে অংশটা, তার মানে এই অংশের পরিবর্তে আমরা এই অংশটাকে লিখতে পারি। ঠিক আছে, ওকে। এখন আসেন ডান দিকে, এখানে 2 এবং মিউ, এটা কিন্তু কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, মিউটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখানে কি আছে x d dt অফ x, একটু লক্ষ্য করি আমরা কি আছে এখানে, x d dt অফ x। সো এইটাকে আমরা কি লিখতে পারি, দেখেন এটাকে আমরা জাস্ট এই x কে ইন্টিগ্রেশন করব, তো x dx সমান হচ্ছে x স্কয়ার বাই 2। সো এই অংশের পরিবর্তে আমরা জাস্ট এভাবে লিখব, দেখেন d dt অফ x স্কয়ার বাই 2। এই যে দেখেন x dx, এই অংশের ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2, আর এই যে dt নিচে থাকবে, সামনে একটা d চলে আসবে, মানে জাস্ট এইটাকে যেহেতু আমরা ইন্টিগ্রেশন করেছি, তাই এখানে আমরা এটার ডিফারেন্সিয়েশনটাও লিখতে হবে। সো এই অংশের পরিবর্তে আমরা লিখতে পারি d dt অফ x হোল স্কয়ার, আর এই অংশের পরিবর্তে আমরা লিখতে পারি 2 মিউ, আর এই অংশটার জন্য হচ্ছে d dt অফ x স্কয়ার বাই 2। সবগুলো কোশ্চেনে হচ্ছে সেম প্রসেস। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আমরা টোটাল অংশটাকে এখান থেকে লিখে দিলাম, তারপর জাস্ট আমরা এটাকে সমাকলন করে দিব। তো দেখেন যখন আমরা এটাকে সমাকলন করব, তখন দেখেন এখানে কিন্তু একটা সমাকলন ধ্রুবক চলে আসবে, এখানে একটা সমাকলন চিহ্ন চলে আসবে। তো ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন কিন্তু একটা আরেকটার ঠিক অপোজিট জিনিস। সো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন যদি একসাথে থাকে, তাহলে দুইটাই বাদ যায়, মানে দুইটাই একটা আরেকটা ঠিক অপোজিট জিনিস আর কি। তাহলে এখানে থাকবে d dt অফ x হোল স্কয়ার 2 মিউ, লক্ষ্য করেন এই যে এখানে থাকবে আমাদের 2 মিউ, এখানে আমরা একটু লিখি 2 মিউ, আর এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, তাহলে এই অংশটা বাদ যাবে, থাকবে আমাদের x স্কয়ার বাই 2।
সো 2 কে কেটে দিলে মিউ এক্স স্কয়ার, আর এই সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। এখানে চাইলে আপনি লিখতে পারেন সি সমাকলন ধ্রুবক। ওকে, এখন লক্ষ্য করেন, যখন t ইকুয়াল টু 0 তখন x ইকুয়াল টু a এবং ddt অফ x ইকুয়াল টু হচ্ছে 0, অর্থাৎ যখন সময় 0 তখন দূরত্ব হচ্ছে a। একটু লক্ষ্য করি আমরা এই চিত্রটাকে, আমরা একটু লক্ষ্য করি। তো দেখেন এই বিন্দুতে, a বিন্দুতে আমরা এখানে একটু লিখি, a বিন্দুতে কিন্তু বস্তুটা স্থির অবস্থানে ছিল, মনে আছে? স্থির অবস্থানে ছিল, তার মানে এখানে আমাদের সময় হচ্ছে 0 এবং বেগও কিন্তু কত? 0। যেহেতু এটা স্থির অবস্থানে আছে, এখানে কোনো বেগ নাই। আর এই মূল বিন্দু থেকে এ বিন্দুতে দূরত্ব, এই মূল বিন্দু থেকে এই এ বিন্দুতে মানে স্থির বিন্দুতে দূরত্ব হচ্ছে a। দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? x দ্বারা প্রকাশ করেছি। সো আমরা বলতে পারি x ইকুয়াল টু a। তার মানে ওই স্থির বিন্দুতে বস্তুটার দূরত্ব মূল বিন্দু থেকে a পরিমাণ, বেগ হচ্ছে 0 যেহেতু এটা স্থির অবস্থানে আছে, এবং যেহেতু স্থির অবস্থানে আছে সেখানে সময়টা হচ্ছে 0। এই শর্তটা জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করে আমরা এখান থেকে লিখতে পারি, যখন t ইকুয়াল টু 0 তখন x ইকুয়াল টু a, এবং তার যে ব্যাগ, এটা দ্বারা কি বোঝানো হয়? এটা হচ্ছে ব্যাগ, তার মানে এটা ব্যাগটাও কি হবে? 0। দ্যাটস ইট। সো আমরা আমাদের এই যে 1 নং সমীকরণ, এখানে যদি আমরা 0 বসাই, 0 এখানে a হয়ে যাবে মিউ s স্কয়ার প্লাস c, তাহলে c সমান মাইনাস মিউ s স্কয়ার, এই যে লিখে দিলাম। আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, যখনই আপনি কোনো সমাকলন ধ্রুবক পাবেন, পরের কাজে হচ্ছে সেই সমাকলন ধ্রুবকের মানটাকে ফাইন্ড আউট করা, ঠিক আছে? ওকে, সো এখানে আমরা c এর মানটা বের করলাম। সো এখানে c এর মানটা আমরা বসিয়ে দিব। তো এটা কি হবে দেখেন, এই অংশ পরিবর্তন হবে মাইনাস মিউ s স্কয়ার। এখন এই দুইটা থেকে আমরা মিউটাকে কমন নিব, কমন নিলে পাবো x স্কয়ার মাইনাস s স্কয়ার, ঠিক এরকম। এখন এই দুইটা থেকে যদি আমরা মিউটাকে কমন নেই, তাহলে দেখেন ddt অফ x হোল স্কয়ার সমান মিউ x স্কয়ার মাইনাস s স্কয়ার। এখন দেখেন আমরা বর্গমূল করব, আমাদের গতির সমীকরণ দরকার। গতির সমীকরণ বের করা মানে এখান থেকে আমাদের ব্যাগটাকেও বের করতে হবে। সো এখানে আমাদের বেগের বর্গ আছে, কারণ ddt অফ x মানে হচ্ছে বেগ, আর বেগের বর্গ আছে, সো এটাকে আমরা বর্গমূল করব। তো বর্গমূল করলে এখানে একটা প্লাস মাইনাস চলে আসবে। দেখেন বর্গমূল করলে এই টুটা আর থাকবে না, এখানে প্লাস মাইনাস, এখানে রুট ওভার চলে আসবে। তো যেহেতু আমাদের এখানে ত্বরণটা বহির্মুখী, সো এখানে যে ব্যাগটা থাকবে সেটাও কিন্তু বহির্মুখী হবে। সিম্পল বিষয়, ত্বরণ যেদিকে হবে ব্যাগটাও ওই দিকেই হবে। তো ত্বরণ যেহেতু বহির্মুখী, ব্যাগটাও বহির্মুখী, আর বহির্মুখী বা বহির্গামী হলে এগুলো সব সময় পজিটিভ হয়। দ্যাটস ওয়াই আমরা এখানে শুধু পজিটিভ সাইনটাকে নিব, পজিটিভ, ঠিক আছে? এই জিনিসটা আপনাকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে। তো দেখেন এখানে পজিটিভ নেওয়া হয়েছে। সো এই যে দেখেন, এটা যেহেতু কেন্দ্র বহির্মুখী বল, সো এখানে পজিটিভ মান নেওয়া হয়েছে। এখন এখানে দেখেন, এখন এই জায়গা পর্যন্ত আসার পরে একটু লক্ষ্য করি, এখানে আমাদের দুই ধরনের ভেরিয়েবল আছে, একটা হচ্ছে x, একটা হচ্ছে t। সো আমরা x সবগুলোকে একদিকে নিব এবং t এর সবগুলোকে আমরা একদিকে নিব। সেক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, dx বা dt এইগুলাকে সব সময় উপরে রাখতে হবে। উপরে না রাখলে ওইগুলোর ইন্টিগ্রেশন আপনি করতে পারবেন না, নিচে রাখা যাবে না এগুলাকে। সো যেহেতু আমাদের এখানে dt টা নিচে, সো এটাকে আমরা উপরে নিয়ে নিব, আর x টা তো তার জায়গাতে থাকবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? dx, এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস s স্কয়ার রুট ওভার মিউ dt। দেখেন এই যে কত সুন্দর একটা জিনিস। এখন এইটাকে ইন্টিগ্রেশন করে দিলে খুব সহজে কিন্তু dt এর ইন্টিগ্রেশন t এটা আমরাকে বের করে ফেলতে পারি। বাট এইখানে একটু ঝামেলা আছে, সো এই জায়গাটাকে আমরা একটু ভেঙে ভেঙে করতে হবে, ঠিক আছে? সো এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন লক্ষ্য করেন, আমরা একটা ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার মাইনাস মানে স্কয়ার রুট x স্কয়ার মাইনাস s স্কয়ার সমান হচ্ছে এখানে cos h ইনভার্স x বাই a প্লাস c। এটা হচ্ছে সূত্র, ডাইরেক্ট মুখস্থ, এটা সূত্র, ইন্টিগ্রেশনের সূত্র। তাহলে দেখেন এই সেম ফরম্যাটটা কিন্তু এখানে আছে। সো এই যে জাস্ট এখানে আমরা বসিয়ে দিলাম, আর এই অংশটা দেখেন, এই যে dt এর ইন্টিগ্রেশন হচ্ছে t, আর সমাকলন ধ্রুবকটা আপনি এই সাইডেও লিখতে পারবেন, এই সাইডেও লিখতে পারবেন। সামনে যেহেতু আমরা অলরেডি একবার c লিখেছি, সো এখন আমরা c1 লিখব। আপনি যে কোনো একদিকে লিখলেও কোনো সমস্যা নাই। সো এখানে c1টা কি? এই c1টা হচ্ছে সমাকলন ধ্রুবক। এখন দেখেন এই সমাকলন ধ্রুবকের মানটা কিন্তু আপনাকে বের করতে হবে, ঠিক আছে? এখন এই যে আমরা 2 নম্বর লাইনটা পেলাম, এখানে কি কি আছে আমরা একটু দেখি। তো দেখেন এখানে আছে t মানে সময়, আর কি আছে x, x মানে কি? দূরত্ব,
তো সময় এবং দূরত্বের মধ্যে যে রিলেশন আছে সেইটা আমরা এখানে অ্যাপ্লাই করব, করে আমরা এখান থেকে c1 এর মানটাকে বের করব। তো দেখেন যখন t ইকুয়াল টু 0 তখন x ইকুয়াল টু a এবং ddt অফ x ইকুয়াল টু 0। এই যে দেখেন এটা লক্ষ্য করেন, যখন যখন কি বলেছে আপনার t ইকুয়াল টু 0 মানে যখন সময় নাই, মানে যখন বস্তুটা স্থির অবস্থানে আছে তখন তার বেগ 0, দূরত্ব হচ্ছে মূল বিন্দু থেকে a পরিমাণ। এই শর্তটা আপনাকে আরো একবার এখানে ইউজ করতে হবে। তো আমরা যদি ইউজ করি তাহলে দেখেন এইটা হয়ে যাবে 0, এখানে a বাই a, সো cos h ইনভার্স 1, দেখেন cos h ইনভার্স 1 এই অংশটার মান হচ্ছে 0, ঠিক আছে। cos h ইনভার্স 1 এর মান হচ্ছে 0, ঠিক আছে। cos h ইনভার্স 1 এর মান হচ্ছে 0, আপনি ক্যালকুলেটর ইউজ করে এটাকে দেখতে পারেন 0। তাহলে এখান থেকে আপনি c1 সমান কি পাবেন? 0। তো c1 এর মান এখানে বসিয়ে দিলে শুধু এই অংশটা থাকবে। দেখেন, তো আমরা যদি c1 এর মান 2 নং এ বসিয়ে দিই তাহলে আমরা এক্স্যাক্টলি এইরকম একটা অংশ কিন্তু পেয়ে যাব। এখন লক্ষ্য করেন, এখন আমরা এই যে cos h ইনভার্স এটাকে আমরা আর গুণন করে দিব। তাহলে এটা কি হবে দেখেন, cos h রুট ওভার মিউ আর t কিন্তু রুটের বাইরে সমান x বাই a। তাহলে x সমান a cos h রুট ওভার মিউ t, শেষ, রুট ওভার মিউ t। তো এই যে আমরা বের করলাম ইহাই হচ্ছে নির্ণয় গতির সমীকরণ, যা নির্ণয় গতির সমীকরণ। তো দেখেন খুবই সিম্পল একটা প্রশ্ন এটা, এই সেম প্যাটার্নের প্রশ্ন আমাদের প্রিভিয়াসটাও ছিল। সো একটু চিন্তা করলে আমরা খুব ইজিলি আসলে এগুলোর সমাধান বের করতে পারি। তো দেখেন আপনি ক্যালকুলেশন করে এটাকে বের করে দেখাতে পারেন। তো এক্স্যাক্টলি এই হচ্ছে আমাদের গতির সমীকরণ, খুবই সহজ এবং খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। জাস্ট আপনি যদি ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন এই কনসেপ্টটা একটু ভালো করে বুঝতে পারেন তাহলে এগুলা খুবই সুন্দর অঙ্ক, খুবই সহজ অঙ্ক এবং আমরা খুব সহজে এগুলাকে সমাধান করে ফেলতে পারি। ধন্যবাদ।